প্রতিদিনে না বইমেলার বয়সটা একটু একটু করে বাড়ছে এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার যেটি বইমেলার বয়স বাড়ছে কিন্তু যতই বয়স বাড়ছে না বইমেলা কিন্তু বুড়ো হচ্ছে না, বরঞ্চ রঙিন হচ্ছে, নীল আরো যৌবন ফিরে পাচ্ছে। সেই প্রাঙ্গণ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি মিনিস্টার ফ্রিজ বর্ণমালার বইমেলায় এবং আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব এবং আমার সাথে আছে জিনিয়া কবির সূচনা, যিনি নরওয়ে এবং নরওয়ের রাজধানী সম্পর্কে অনেক জ্ঞান রাখেন। আমি ভেবেছিলাম তুমি আজ আমার জন্য কোনো উপহার নিয়ে আসবে। এটাই উপহার যে তুমি কোন বিষয়ে তোমার জ্ঞান আছে সেটি আমরা জানালাম। এবং এই মুহূর্তে আমরা হেঁটে হেঁটে আসলে সন্ধ্যার দিকে যাচ্ছি না, হেঁটে হেঁটে একজন লেখকের কাছে চলে আসলাম, খান মোহাম্মদ রুমেল। তার একটি বই আমার হাতে আছে। হেঁটে হেঁটে সন্ধ্যার দিকেই কেন? আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে বইটা আসলে আমার ঠিক মুখস্থ নয়, বইটা আমার হাতে দিলে হয়তো আমি বলতে পারতাম যে সন্ধ্যা হচ্ছে একটা আসলে কি বলে যে আজব সময়। আমি লিখেছি সন্ধ্যা নিরে ফেরার কাল, পাখিদের এবং মানুষের, আবার স্বপ্নাহত বেদনাতাড়িত মানুষ সন্ধ্যায় বের হয়ে যায় ঘর ছেড়ে কিসের খোঁজে, কার খোঁজে মানুষের এমন ছুটে চলা। একদম সন্ধ্যা না আসলে খুব একটা সিগনিফিকেন্ট বিষয়, যে এখানে হয়তো আমি একটু কাব্য করে বলেছি। তো সন্ধ্যা আসলে কি? সন্ধ্যা মানে হচ্ছে ধরুন আমাদের ঘরে ফেরার কাল। আমরা যে যেখানেই থাকি না কেন সন্ধ্যা আমরা ঘরে ফিরি। সন্ধ্যা হচ্ছে উৎসবের সময়। ধরেন আমরা বিভিন্ন ধরনের উৎসব দেখি, সেটি যাই হোক না কেন, কিংবা ধরুন এমনিতে নির্মল আড্ডার কথা বলি, আমাদের বন্ধুদের আড্ডার কথা বলি বা যে কোনো আড্ডার কথা বলি, সেটাও কিন্তু সাধারণত সন্ধ্যায় হয় কাজ শেষে। তো এই জন্যই আমি বলছি যে হেঁটে হেঁটে সন্ধ্যার দিকে। সন্ধ্যা বলতে এখানে আমি আসলে ধরুন একটা সম্ভাবনার কথা বোঝানোর চেষ্টা করেছি। সন্ধ্যা বলতে এখানে আমি একটা নতুন শুরুর, নতুন আশার কথা বলার চেষ্টা করেছি। মানে সন্ধ্যা তো আসলে উৎসবের রঙও, সন্ধ্যায় আলো জ্বলে ওঠে কিন্তু। একদমই তাই, এবং সকাল এবং রাতের মাঝামাঝি একটি সময়। এবং এটি হচ্ছে গল্পের বই। আপনি যেটি বলছিলেন যে হেঁটে হেঁটে সন্ধ্যার দিকে গল্পের বই, ছোট গল্প। কয়টি গল্প আছে এখানে এবং গল্পের বিষয়বস্তুগুলো কি? এখানে 11টি ছোট গল্প আছে মোট। গল্পের বিষয়বস্তু যদি আপনি ধরুন, এখানে বিভিন্ন ধরনের গল্প আছে। তো মোটামুটি আমি যেটি বলতে চাই, ধরুন মানুষের সম্পর্কের গল্প আছে। সম্পর্ক কীরকম? সম্পর্ক অনেকটা হচ্ছে নদীর পানির মতো, মানে নদীর পানি যেরকম সবসময় বয়ে চলে, সম্পর্কও কিন্তু বয়ে চলে কীরকম, মানে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটা সবসময় এক জায়গায় গণ্ডিবদ্ধ হয়ে থাকে না। ধরুন আপনার সঙ্গে আমার প্রথম পরিচয়, তো পরিচয়টা যখন হলো একদম প্রথম পরিচয়, আপনার সঙ্গে আগে আমার কোথাও দেখা হয়নি, তো পরিচয়ের পরে একটা সম্পর্ক হলো। এরপরে সম্পর্কটা যদি আমাদের আরও এগিয়ে যায় তাহলে কিন্তু সম্পর্কে পরিবর্তন আসে। কি পরিবর্তন আসে? গভীরতা বাড়ে। সম্পর্কটা যদি আপনার সঙ্গে আজকের পরিচয়ের পরে আর আমার পরবর্তীতে দেখা না হয়, আর না এগোয়, তাহলে কি হয়? সম্পর্কের গভীরতাটা কমে। তো এরকম সম্পর্কের কথা এখানে আমি বলতে চেয়েছি। আর আরেকটা বিষয় বলতে চেয়েছি, ধরুন এখানে কিছু আমাদের চারপাশে মানুষের কথা বলতে চেয়েছি। আমি আসলে জীবনের গল্প লিখি, কারণ কার জীবন? আমার জীবন বাদে সবার জীবনের গল্প আমি লিখি। আচ্ছা, গল্প নিয়ে তো নীল অনেক কথা হলো, একটু কবিতা নিয়ে জানতে চাই। তার আগে বলি যে তোমাকে কিন্তু কবিতার মতো সুন্দর লাগছে আজকে। জানি নীল, যদিও তুমি উপহার নিয়ে আসোনি, জানি কাল আমাকে চমকে দিবে কোনো উপহার এনে, আমি জানি। নীল বললো কবিতার মতোই সুন্দর লাগছে। কবিতা বরাবরই লাগে। আমি জানি। এটা বরাবরই লাগে কেন বলেছি জানেন? এটা আপনি আসলে শুনতে চাচ্ছিলেন সূচনা। আচ্ছা, তাহলে আসলে কি, তাহলে পাঠক যা শুনতে চায় তাই কবি লেখেন? না, পাঠক যা শুনতে চায় কবি তাই লেখেন না। অন্ততপক্ষে আমি লিখি না। আমি লিখি হচ্ছে আমার ভিতর থেকে যা আসে। মানে আমি কেন লিখি, তাহলে এই প্রশ্নটা যদি এভাবে করতেন তাহলে আরেকটু স্পেসিফিক্যালি বলতে পারতাম। আমি লিখি আসলে আমার মনে হয় প্রতিদিন বাঁচতে গিয়ে, প্রতিদিন জীবনযাপন করতে গিয়ে আমার ভিতরে কিছু কথা জমা হয়, আমার ভিতরে কোনো কিছু বলবার আকাঙ্ক্ষা তৈরি হয়, সেগুলো আমি লিখি, সেগুলো আমি বলি। কোনোটা ধরেন আমার সাহিত্যে আমি লিখি, আর এখন তো আরেকটা মাধ্যম আছেই যেটি হচ্ছে সামাজিক মাধ্যম ফেসবুক, সেখানে লিখি। মানে আমার আকাঙ্ক্ষা তৈরি হয়, আমার মনে হয় এই কথাটা আমি সবাইকে বলি, এই কথাটা সবাই জানুক, সেই জায়গা থেকেই লেখা। মানে মানুষ পছন্দ করবে বা পছন্দ করবে না সেই ভাবনা থেকে লেখা না। যদি মানুষ পছন্দ করে তাহলে ভালো লাগে, আর যদি মানুষ পছন্দ না করে তাহলে আসলে আফসোস নেই, বরং পরবর্তীতে যেন মানুষের পছন্দের মতো একটা লেখা লিখতে পারি সেটা ভাবি। এবং এই কবিতার বইয়ের নাম হচ্ছে মৃত্তিকা, সুসেনা ও বেদনা। এবং এখানে মুখবন্ধে আপনি একটি লাইন লিখেছেন যে বদলযোগ্য পৃথিবীতে একমাত্র তুমি অমলিন। আদতে কেউ কি অমলিন থাকতে পারে? আর এই তুমিটাকে? না, এইটা হচ্ছে আমি একটু আগে কিন্তু বলছিলাম যে আমার গল্প নিয়ে যখন কথা বলছিলেন যে আমি আসলে আমাদের চারপাশের জীবন লিখি, আমার জীবন আমি লিখি না। তো এখন বদলযোগ্য পৃথিবীতে একমাত্র তুমিই অমলিন, এটা ধরেন আরও বেশ কয়েক বছর আগে আমার লেখা একটা কবিতার লাইন। এরপরে বোধহয় আমি লিখেছিলাম যে এই লাইনটা লিখে এখানে লিখেছি যে বেশ কয়েক বছর আগে পদ্য লিখেছিলাম, বদলযোগ্য পৃথিবীতে তুমি অমলিন। হ্যাঁ, কিছু জিনিস তো অমলিন থেকেই যায়। ধরুন না, আপনাদের সঙ্গে আমার যে সম্পর্কটা, এটা কিন্তু অমলিন, মানে এখন পর্যন্ত অমলিন।
কেন বলছি, ধরুন প্রতি বছর আপনাদের সঙ্গে বিভিন্ন সময় আমাদের দেখা হয়, যেহেতু আমরা একই পেশায় আছি, কিন্তু এই দেখা হওয়া কিংবা আপনাদের সঙ্গে এরকম ইন্টারভিউতে কথা বলা, এর বাইরেও তো একটা সম্পর্ক আছে, যে সম্পর্কটাকে আমরা ছোট বড় বা অন্য কোনো গণ্ডির মধ্যে আমরা মাপি না। তাহলে এটাও তো একটা অমলিন সম্পর্ক। তাহলে আপাতত ধরুন নীল মাহবুব অমলিন। ধন্যবাদ, আপনি সূচনার নামটা বলেননি এই কারণে। এবং আমরা চাই যে এই দুটো বইও আসলে সুসেনিক, পাঠক সুসেনিক। এই দুটো বইয়ের মধ্যে যে পংক্তিমালাগুলো আছে, যে আবেগগুলো আছে, যে অনুভূতিগুলো আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের দুজনকে ধন্যবাদ, সূচনাকে আরও ধন্যবাদ, যেহেতু প্রথমবার নাম বলিনি। ধন্যবাদ আমার নাম বলার জন্য। এবং সূচনা, তুমি কি কার্টুন ভালোবাসো? অনেক নীল, আমার তো মানে অনেক ভালো লাগে কার্টুন, যেমন আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, তাহলে একজন কার্টুনিস্টের সাথে কথা বলবার চেষ্টা করবা কিনা? নীল, তুমি আমি একটু তো সেটা এগিয়ে যাও। বলতেই চাই। আমি ততক্ষণে বলি যে আমাদের সাথে কিন্তু কিন্তু আছেন এত অন্তিক মাহমুদ। ভিড় এখানে, এবং আমি এই তো মুহূর্তে আমি আসলে যদি একটু দেখাতে চাই যে কমিকের তাম্রলিপির রাজ্যে- সামনে আমরা দাঁড়িয়ে আমি আছি একটু কথা এবং বলতে এই চাই, তাম্রলিপির সামনে আপনারা যার জন্য পাঠকের অপেক্ষা করছেন, আমি একটু তার বেশ সাথে কথা একটি বলতে ভিড় চাই। দেখতে পাচ্ছি, বেশ একটি জটলা অন্তিক দেখতে মাহমুদ, আমি পাচ্ছি। একটু আপনার সাথে কথা বলতে চাই। না না, আপনি ভেতরেই আমাদের সাথে কথা বলতে পারেন, কারণ আপনার পাঠকরা সবাই অপেক্ষা করছে। একটু জানতে চাই যে এই যে অন্তিক মাহমুদ, ভাল লাগে না? অন্তিক মাহমুদের আসলে কি ভাল লাগে? ভাল লাগে না, আমার এই মানুষের ভিড়টা টু বি অনেস্ট ভয় লাগে। ভাল লাগে না বললে তো এখন মানুষ আমাকে মারবে, ভয় লাগে আমার। তবে বইমেলার টাইমে আর কি আমি একটু যেইটা হয় আমার ওটা কি বলে যে হয় না, নিজের মধ্যে যত ইন্ট্রোভার্ট ভাইবটা আছে সরাই নিয়ে ফাইনালি বইমেলাতে সাহস করে আসি, এই মিটটা হয় আমার, এটা ভালো লাগে। তবে ইন জেনারেল আসলে ভালো লাগে আপনার, ভালো লাগে না আমার। তার মানে অন্তিক মাহমুদের ভাল লাগে নাকি সেটা তো আমরা শুনলাম। এবছর আপনার যে বইটি এসেছে সেটি ভুল কি? অন্তিক মাহমুদের জীবনের ভুলটা কি? আমি কি আসলটা বলবো না ফালতু কথা? মানে আসলটা, কারণ আপনি রিসেন্ট বিয়ে করেছেন, সাহস নিয়ে বলতে হবে। সো আমি আপনাকে দুইটাই বলি, ঠিক আছে? নকলটা হচ্ছে কি, আমি বলি যে হ্যাঁ, বইয়ের আসলে ভুল লেখার কারণ হচ্ছে কি আমরা জীবনে অনেক ভুল করে থাকি, এই ভুলের প্রতিফলন করার জন্য আমি বইটা লিখছি, ফালতু কথা এটা, ঠিক আছে? সো আসলে আমি প্রত্যেক বইমেলায় একটা করে বই বার করি, যেটা হচ্ছে একটা যোগ করার জন্য আর কি। সো আপনি যদি এই বইটা কোনো, ফর এক্সাম্পল আপনি এই বইটা কিনছেন, কথার কথা, এই বইটার দাম হচ্ছে কি 250 টাকা, ঠিক আছে? সো উনি বলবে 250 করেন, ঠিক আছে? তো এই বইটা নিয়ে 250 করেন, মানে 250 টাকা বিল করবে। এখন যখন এই বইটা দিবে, বইয়ের নাম ভুল, বলবে ভুল করেন, ঠিক আছে? মাঝে মধ্যে তারা একটু কনফিউজ হয়ে যায়। এই মজাটা আমার নেওয়ার খুব ইচ্ছা ছিল, ফাইনাল নিতে পারছি, অ্যান্ড বইয়ের মধ্যে জাস্টিফাই করছি, হেন্স এর নাম ভুল। আমি সরি, খুব ডিপ কোনো অ্যান্সার দিতে পারিনি, বিকজ ডিপ কোনো রিজনও নেই। আমরাও কোনো ডিপ কোনো আনসার অন্তিক মাহমুদের থেকে চাইনি। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, ধন্যবাদ। নীল, সূচনা কথা কথা ছিল বলছি। অন্তিক মাহমুদের সাথে, এবং তুমি দেখতেই পাচ্ছ পাঠকরা এই ভুল শোনার জন্যই কিন্তু, ভুল পড়তেই কিন্তু এত আগ্রহ পাঠকদের নেই। এবং আমি যেটি বলছিলাম, তুমি যেতে যেতে এবং তোমার সাথে কথা আমার ওভারলেপ হয়ে গেছে, অনেকে শুনতে পাইনি। এবং আমি ক্যামেরা একটু দেখাতে চাই যে এই যে তাম্রলিপির সামনে একজন লেখককে ঘিরে এই যে পাঠকের যে ভালোবাসা এবং পাঠকের কি বলবো, যে উচ্ছ্বাস, উচ্ছলতা, মানে এই বইমেলায় আসলে এই দৃশ্যগুলো আসলে চোখের মধ্যে ভেসে ওঠে এবং এবং দারুণ দারুণ অনুভূতি দেয় নীল, এবং একদম মানে তার যে উচ্ছ্বাস, আমরা এই মুহূর্তে একটু একজনকে দেখলাম। আপনার সাথে কথা বলি। এই যে আপনার একটা উচ্ছ্বাস দেখলাম আমরা, মানে এই উচ্ছ্বাসটা কেন, কার জন্য এবং কিসের জন্য? কারণ আমি অন্তিক ভাইয়ের অনেক বড় একটা ফ্যান। কত বড়? এটা বলে বোঝানো যাবে না, অনেকটা বড়। ছবি তোলা গেল, ছবি তোলা গেল। হ্যাঁ, ছবি তুলেছি, অটোগ্রাফ শেখা করেছি, অটোগ্রাফও দিয়েছে, বইয়ের সঙ্গে গিফটও পেয়েছি। দারুণ দারুণ। হ্যাঁ, একটু আপনার সাথে কথা বলি। হ্যাঁ, মানে কেমন লাগছে প্রিয় লেখককে দেখে? প্রিয় লেখককে যেটা আমার অবভিয়াসলি ভালো লাগছে, কারণ আমি ওনার ভিডিও দেখি সবসময় ইউটিউবে। আজকে লাইফে ফার্স্ট টাইম দেখলাম, বইও কিনেছি, অটোগ্রাফও নিয়েছি, সেলফিও তুলেছি, অনেক ভালো লাগছে আমার। এটা কি অনেক দিনের স্বপ্ন ছিল? জি, অনেক দিনের স্বপ্ন ছিল আমার, অনেক। কল্পনার অন্তিক মাহমুদ আর বাস্তবের অন্তিক মাহমুদকে এক মনে হচ্ছে? না না না, কল্পনা অন্তিম আমার বাস্তব অন্তিম মাহবুব এক মনেই হচ্ছে না। আচ্ছা, কল্পনায় অন্তিক মাহমুদ কেমন এবং বাস্তবে কেমন? কল্পনা অন্তিক মাহবুব যেমন অনেক হাস্যকর, মজাদার হয়ে থাকে, অনেক হাস্য রসাত্মক করে মানুষজনকে, কিন্তু রিয়েল লাইফে বাস্তবে অন্তিক মাহবুব ভাইয়া ওই রকমই, কিন্তু একটু ডিফারেন্ট। না, আসলে ডিফারেন্ট না, কিন্তু এত পাঠক সামলাতেও তো আসলে এবং একটু নীল, কল্পনা আর বাস্তব তো আসলে এক হয় না, বই এবং লেখক তো এক হবে না। এক হয় না। এবং আমরা কথা বলছিলাম এবং কথা বলতে বলতে একদম কিন্তু আয়োজনের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমাদের আয়োজন শেষ করতে হবে। তবে এই যে বইমেলার উচ্ছ্বাস, এই যে বইমেলার ভালো লাগা,
এই যে প্রিয় লেখকের সাথে দেখা, তার একটি বই কিনতে পারা, কল্পনার প্রিয় তার লেখকে সাথে হাত মেলানো কিংবা ছবি তোলা নিন, সেই উচ্ছ্বাস তো আমরা একেবারে সরাসরি আমরা নিজেরাও দেখলাম, দর্শকদেরও দেখাতে পারলাম। দারুণ ব্যাপার। এবং বইমেলা কিন্তু ভীষণ রকম জমে উঠেছে এবং আমরা প্রতিদিন যেহেতু আসছি, প্রতিদিনই কিন্তু আমরা দেখছি যে চারপাশে পাঠকের কিন্তু প্রচণ্ড রকম ভিড়। এবং প্রকাশকদের সাথে আমরা কথা বলেছি, যদিও প্রকাশকরা বলছেন যে দর্শনার্থীদের ভিড় আছে, তারা বলছেন দর্শনার্থীদের ভিড় আছে, কিন্তু পাঠকের সেই সমাগমটা কিন্তু তারা এখনো আসলে ওইভাবে খুঁজে পাননি। কিন্তু বিকিকিনির গল্পটা বিকিনি গল্পটা জমে উঠছে আসলে, মানে ধীরে ধীরে কিন্তু জমতে শুরু করেছে, কারণ শুরুতে তো তালিকা মিলানোর একটা বিষয় থাকে। এবং আমরাও আশা করছি যে আসলে এই যে বইমেলার বয়সটা যত বাড়ছে, বইমেলা যত তরুণ কিংবা যুবক হয়ে উঠছে, এই আস্তে আস্তে যখন একেবারে শেষের দিকে চলে যাবে, তখন দেখা যাবে যে বিকিকিনি ছাড়া এই বইমেলায় আর কোনো গল্প নেই। একেবারেই না নীল, এবং একদিন তো সবই গল্প হয়ে যায়, রবীন্দ্রনাথের সাথে সুর মিলিয়ে বলতেই হয় না। এবং আমরা বলছি যে বইয়ের সাথে থাকুন, বইকে ভালোবাসুন, বইমেলায় আসুন। এবং কারণ এই যে বই, সেটি হচ্ছে আত্মার অক্সিজেন, এবং এই অক্সিজেনটা যদি আসলে আমাদের হৃৎপিণ্ডে গেঁথে না থাকে, তাহলে কিন্তু আমরা একটা সুন্দর সমাজ, সুন্দর দেশ কিন্তু আমরা আসলে গড়তে পারবো না। একেবারেই না নীল, এবং আমরা বোধহয় একেবারেই শেষ সময় চলে এসেছি নীল। আমরা কি দর্শকদেরকে বিদায় জানাবো, আমি না তুমি? শুরুটা যেহেতু আমি করেছিলাম, দর্শকের কাছ থেকে বিদায়টা তুমি নিতে পারো। আচ্ছা, তার আগে আমাকে একটা প্রতিশ্রুতি দাও যে কালকে যেহেতু ভালোবাসা দিবস, তুমি আমার জন্য ফুল এবং উপহার নিয়ে আমাকে চমকে দিবে। চমকে দেবো, কিন্তু সেটা টিভি ক্যামেরার সামনে না। আচ্ছা, আপনারা থাকবেন আমাদের সাথে কাল বসন্ত এবং ভালোবাসায়, আমরাও থাকবো আপনাদের সাথে মিস্টার ফ্রিজ বর্ণমালার বইমেলায়। আজকের মতো বিদায় নিচ্ছি।